ভারত কি সত্যিই আর রাশিয়া থেকে তেল কিনবে না? নিজের ভুল বুঝতে পেরে ভারতের সাথে আবার সম্পর্ক সুদৃঢ় করতে চাইছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্প কি সেই বার্তাই দিচ্ছেন? বিশ্ব বাণিজ্যকেই ধীরে ধীরে অপরিহার্য হয়ে উঠছে ভারত। আমদানির পাশাপাশি রপ্তানিতেও প্রভাব বিস্তার করছে নয়াদিল্লি। বিরল খনিজ নিয়ে ওই চীনের মোকাবেলা করতেই কি তবে এবার ভারতকে পাশে চাইছে আমেরিকা? ট্রাম্প ফের ভারতের মুখাপেক্ষী হলে কি হবে অনুগত পাকিস্তানের? ভারতের কূটনীতিতে পাকিস্তানের পাশাপাশি কি চাপের মুখে পড়তে চলেছে বাংলাদেশও? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ভারত নাকি রাশিয়ার থেকে আর তেল কিনবে না, তেল কেনা বন্ধ করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন তাকে। বুধবার এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামানোর দাবি করে ট্রাম্প জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বাস দিয়েছেন যে রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। চীনও একই পথে হাঁটুক, এটাই তিনি চান। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ট্রাম্প যে ভারতের ওপর অসন্তুষ্ট ছিলেন সে কথাও জানিয়েছেন। পাশাপাশি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে দাবি করে তাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই দাবির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা নয়াদিল্লির ধারাবাহিক অগ্রাধিকার। ভারতের আমদানি নীতিগুলো সম্পূর্ণরূপে এই উদ্দেশ্যের ওপরেই ভিত্তি করে পরিচালিত হচ্ছে। বাজারের স্থিতি বুঝে জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে চায় ভারত। সরাসরি রাশিয়া বা আমেরিকার নাম না করলেও বিদেশ মন্ত্রকের এই বিবৃতি থেকে পরিষ্কার যে তেল কেনার বিষয়ে ভারত স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবে। বিদেশ মন্ত্রকের তরফে কোথাও রাশিয়া থেকে তেল না কেনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতায় আগ্রহ প্রকাশ করছে এবং সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। আবার রাশিয়ার থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবিতে মুখ খুলেছে রাশিয়াও। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিল অ্যালিপভ বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার তেল ভারতীয় অর্থনীতির জন্য উপকারী। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে হস্তক্ষেপ করবে না মস্কো। অর্থাৎ ভারত ও রাশিয়া উভয় পক্ষই নিজেদের স্বাধীন চিন্তাভাবনার ওপরেই গুরুত্ব আরোপ করছে বলেই মনে করা হচ্ছে। আপনারা কি জানেন ভারত গত সেপ্টেম্বরে এই রাশিয়া থেকে কতটা তেল কিনেছে? হেলসিঙ্কি ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার, সংক্ষেপে CREA, তাদের একটি নতুন প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে ভারত রাশিয়ার থেকে প্রায় 25,597 কোটি টাকার অপরিশোধিত তেল কিনেছিল। রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে চীনের পরেই রয়েছে ভারত। তবে চীন ও ভারত ছাড়া রাশিয়া থেকে তেল কিনছে এই তালিকায় রয়েছে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়াও। ট্রাম্প শুধুমাত্র এই রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারত এবং চীনের ওপর অসন্তুষ্ট হলেও ওই তুরস্ক বা ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কোনো মন্তব্যই করেননি। ভারতের উপর শুল্ক আর ভিসা নিয়ে বাড়াবাড়ি করার পর নিজের দেশেই যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টের কারণে ভারত ও চীন নতুন করে কাছাকাছি চলে আসার বিষয়টিও ভালো চোখে দেখেননি ওই আমেরিকার কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। শেষ পর্যন্ত ওই নোবেল হাতছাড়া হওয়ায় এবার ফের একবার ট্রাম্প ভারতের সাথে সম্পর্ক সুদৃঢ় করার পথেই এগোচ্ছেন বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল। কারণ এই মুহূর্তে ভারতকে উপেক্ষা করা ওই আমেরিকার পক্ষেও যে সম্ভব নয়, ট্রাম্পের অবস্থান তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ কেউ কেউ ভারতের আমদানি নিয়ে বিরূপ মন্তব্য করলেও এই মুহূর্তে রপ্তানির বাজারেও নিজের অবস্থান তুলে ধরেছে ভারত। নিন্দুকেরা ভারতকে আমদানি নির্ভর বলে কটাক্ষ করলেও আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ভারতের বাণিজ্য মন্ত্রকের তথ্য বলছে 2024 সালে
ভারত প্রায় 434.44 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। পেট্রোলিয়াম পণ্য, ওষুধ, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, বস্ত্র, হিরে ও গয়না এই সব কিছুই এখন ভারতের রপ্তানির গুরুত্বপূর্ণ স্তম্ভ। আর বিশ্ব বাজারের ছবিটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। WTO জানাচ্ছে 2024 সালে বিশ্বের মোট বাণিজ্যের মূল্য দাঁড়িয়েছে প্রায় 32 ট্রিলিয়ন ডলারে। আর এই বিপুল অঙ্কের 80% বেশি নিয়ন্ত্রণ করছে বিশ্বের শীর্ষে থাকা 30টি দেশ। আর সেই তালিকায় সবচেয়ে উপরে রয়েছে চীন। চীন একাই 3.6 লক্ষ কোটি ডলারের রপ্তানি করেছে। তারপরের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি। 2024 সালের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি মূল্য 2 লক্ষ কোটি ডলার, আর জার্মানির রপ্তানি মূল্য 1,70,000 কোটি ডলার। আর এই তালিকায় এখন ভারতও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে স্থায়ী জায়গা করে নেওয়ার পথে। তথ্য বলছে ভারত নাকি 2024 সালে 44,300 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এশিয়া মহাদেশের প্রেক্ষাপটে ভারতের রপ্তানিমুখী অর্থনীতি উত্থান এখন আন্তর্জাতিক মহলে একটা আলোচনার কেন্দ্রবিন্দু। ভারতের রপ্তানি বৃদ্ধির এই ধারাবাহিকতা শুধু সংখ্যা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নেই। এর পেছনে আছে নীতিগত সংস্কার এবং আন্তর্জাতিক বাণিজ্যে কৌশলগত অবস্থান তৈরির প্রচেষ্টা। মেক ইন ইন্ডিয়া, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই সমস্তগুলির সম্প্রসারণ ভারতের রপ্তানির খাতকে নতুন গতি এনে দিয়েছে। একই সঙ্গে ইউরোপ এবং আমেরিকার বাজারে সাপ্লাই চেন পুনর্গঠনের ফলে ভারত একটি বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে, যা ওই চায়না +1 কৌশলের অংশ। ওয়েস্টার্ন দেশগুলির বহু সংস্থা এখন উৎপাদনের কিছু অংশ ভারতেও স্থানান্তর করছে। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কি এই চায়না +1 পলিসি। চায়না +1 পলিসি হলো একটি ব্যবসায়িক কৌশল যেখানে কোম্পানিগুলো তাদের উৎপাদন এবং সাপ্লাই চেন কেবলমাত্র ওই চীনের ওপর নির্ভরশীল না রেখে অন্যান্য দেশে যেমন ভারত বা ভিয়েতনামের মতন দেশেও বিনিয়োগ করে। এই কৌশলের মূল উদ্দেশ্য হলো ভূ রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্যিক শুল্ক এবং একক উৎসের ওপর নির্ভরতার ঝুঁকি কমানো। দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ভারত ইতিমধ্যেই সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার পর অন্যতম প্রতিযোগী। রেল, বন্দর এবং লজিস্টিক পরিকাঠামো দ্রুত উন্নত হচ্ছে, যা রপ্তানিতে প্রতিযোগিতামূলক সুবিধা এনে দিচ্ছে। এছাড়াও নবায়নযোগ্য শক্তি, রাসায়নিক শিল্প এবং উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিনিয়োগ ভারতের জন্য নতুন বাজার খুলে দিতে পারে। যদিও বিদেশি তেল বা গ্যাসের ওপর ভারতের নির্ভরতা এখনো প্রবল। পরিবেশ বান্ধব শিল্পে দ্রুত রূপান্তর না হলে ভবিষ্যতে ইউরোপ এবং আমেরিকার বাজারে কার্বন ট্যাক্সের ধাক্কা আসতে পারে। আবার ওই আন্তর্জাতিক বাণিজ্য নীতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে, তাই কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও সতর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হলো, এই সম্ভাবনাই কি তবে ওই আমেরিকার কাছে ভারতের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে, নাকি বিরল খনিজ নিয়ে চীনের দাদাগিরির কারণে ভারতকে পাশে পেতে চাইছে আমেরিকা? কি এই বিরল খনিজ? ভারতের কাছেও কি রয়েছে এই বিরল খনিজ? কি কাজে লাগে এই বস্তুটি? ভারতের ওপর 50% শুল্ক চাপানো মার্কিন প্রেসিডেন্ট এখন ভারতের কাছে সাহায্য চাইছেন। কেন জানেন? চীনের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ করার জন্য ভারতকে পাশে চাইছে আমেরিকা। সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে ওই চীন। গত 9 অক্টোবর চীনের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে। আর ওই বিবৃতি অনুযায়ী 0.1% বেশি বিরল খনিজ পদার্থ রয়েছে এমন পণ্য রপ্তানি করতে গেলে চীন সরকারের অনুমতি নিতে হবে। তাছাড়া বিদেশি সামরিক ব্যবহারের জন্য বিরল খনিজ রপ্তানি করা যাবে না। একই সঙ্গে নতুন কিছু খনিজ যুক্ত হয়েছে ওই নিষেধাজ্ঞা তালিকায়। এই অবস্থায় চীনকে শিক্ষা দিতে গত
10ই অক্টোবর ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 1 নভেম্বর থেকে চীনের ওপর আবার 100% শুল্ক আরোপ করেছেন। অর্থাৎ নভেম্বর থেকে চীনের ওপর সব মিলিয়ে শুল্ক চাপবে প্রায় 130%। আসলে আমেরিকার অভিমানের জায়গা হলো ওই বিরল খনিজকে কেন্দ্র করে চীনের আধিপত্যের জায়গাটি। আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হলো এই বিরল খনিজ। যার কাছে এই বিরল খনিজ যত বেশি আছে সে ততই শক্তিধর। প্রযুক্তি ক্ষেত্র হোক বা অত্যাধুনিক সামরিক অস্ত্রের মূল ভিত্তি, সবেতেই এই বিরল খনিজ ছাড়া চলছে না। ইতিমধ্যেই ওই ট্রাম্পের সহকর্মী তথা মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চীনের তরফে বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্বের অর্থনীতির ওপর বিরাট ধাক্কা। এই লড়াই চীন বনাম গোটা বিশ্বের। আমেরিকা চীনকে কোনোভাবেই এই বিরল খনিজকে অস্ত্রে পরিণত করতে দেবে না। ওরা বিশ্বের সমস্ত সরবরাহ শৃঙ্খলের ওপর বন্দুক টেনে ধরেছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে আমেরিকা। তাই বিশ্বজুড়ে বিরল খনিজের ওপর চীনা আধিপত্য শেষ করতেই ভারত সহ গোটা ইউরোপের সমর্থন দাবি করছে আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে যে কি এই বিরল খনিজ? জ্বালানি তেলকে বাদ দিয়ে কেন একে পেতে এখনো মরিয়া ওই আমেরিকার মতো দেশ? ভারতের কাছেও কি রয়েছে এই বিরল খনিজ? বিরল খনিজ বলতে এই পর্যায় সারণীতে 17টি ধাতব উপাদানকে বোঝাচ্ছে। এর মধ্যে রয়েছে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থানাইট সিরিজের উপাদান। তবে এই খনিজ কিন্তু বিরল নয় একেবারেই, কেননা ভূগর্ভে এই সমস্ত উপাদানের উপস্থিতি কম নয়। যদিও এগুলো উত্তোলন এবং পরিশোধন করা বেশ জটিল এবং ব্যয়সাপেক্ষ বিষয়, কারণ এগুলো ওই আলাদাভাবে কিন্তু পাওয়া যায় না। অন্য খনিজের সঙ্গে খুব অল্প অল্প মাত্রায় মিশে থাকার ফলে প্রচুর পরিমাণে খনন করতে হয়। কোটি কোটি টন খনিজের প্রক্রিয়াকরণের পর খুব অল্প মাত্রায় মেলে এই বিরল খনিজ। তবে ওই অমৃতের পাশাপাশি উত্তোলনের সময় উঠে আসে বিষও। বিরল খনিজ খননের সঙ্গে উঠে আসে বিপুল পরিমাণ রেডিও অ্যাক্টিভ পদার্থ, যা কিন্তু এই পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। 1787 সালে প্রথম এই খনিজের সন্ধান পাওয়া যায় সুইডেনে। তখন অবশ্য বোঝা যায়নি যে একদিন গোটা বিশ্বে এক উল্লেখযোগ্য ক্ষমতার তাস হয়ে উঠবে এই বিরল খনিজ। এই ধাতুগুলো ছাড়া অত্যাধুনিক প্রযুক্তি এখন কল্পনাই করা যায় না। স্মার্টফোন, উইন্ড টারবাইন, এলইডি বাতি, টেলিভিশনের পর্দা, সব ক্ষেত্রেই এগুলোর ব্যবহার এখন অপরিহার্য। তাছাড়া ওই ইলেকট্রিক বা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, এমআরআই মেশিন, এমনকি ক্যান্সারের চিকিৎসাতেও এই সমস্ত ধাতু ব্যবহার হচ্ছে। সামরিক শিল্পেও এগুলোর ভূমিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সিএসআইএস এর 2025 সালের এক গবেষণা অনুযায়ী F-35 যুদ্ধ বিমান, টমহাক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, লেজার, স্যাটেলাইট সবখানেই এই বিরল খনিজের ব্যবহার রয়েছে। এই গবেষণাটিতে উল্লেখ করা হয়েছে যে মার্কিন সামরিক বাহিনীর জন্য এই খনিজগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে কি আমেরিকার মাথা ব্যথা এখন হয়ে দাঁড়িয়েছে ওই চীন। জানেন কি, 1980 সাল পর্যন্ত আমেরিকাই ছিল এই খনিজের সবচেয়ে বড় উৎপাদক। যদিও এরপর খুব সস্তায় চীন থেকে এই খনিজ কেনার উদ্দেশ্যে চীনকে বিরল খনিজ প্রসেসিংয়ের প্রযুক্তি দেয় ওই আমেরিকা। আর 1993 সাল নাগাদ দেখা যায় আমেরিকাকে ছাপিয়ে চীন এই খনিজের সবচেয়ে বড় উৎপাদক এবং সাপ্লায়ার হয়ে উঠেছে। কারণ কিন্তু ওই আমেরিকার মাথায় এক প্রকার টুপি পরিয়ে সেই প্রক্রিয়াকরণের সহজ এবং সস্তা পদ্ধতি রপ্ত করেছে চীন। হয়ে উঠেছে বিশ্বের একছত্র অধিপতি।
2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানের বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুত রয়েছে ওই চীনে। চীনের বিরল খনিজের পরিমাণ 44 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল, 21 মিলিয়ন মেট্রিক টন। আর এরপরে কে আছে জানেন? এরপরেই রয়েছে ভারত। ভারতে মজুতের পরিমাণ 6.9 মিলিয়ন মেট্রিক টন। আর 7 নম্বরে গিয়ে পৌঁছেছে ওই ট্রাম্পের আমেরিকা। ট্রাম্পের রাগের কারণ তাহলে এতক্ষণ আপনারা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন। আমেরিকার যাবতীয় মারণাস্ত্র টিকে রয়েছে ওই বিরল খনিজের ওপর। জার্মানির এক রিপোর্ট বলছে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো ওই বিরল খনিজের বিষয়ে পুরোপুরি এখন ওই চীনের উপর নির্ভরশীল। এমন প্রায় 50টি বিরল খনিজ রয়েছে যার অভাবে আমেরিকার অর্থনীতি এবং সামরিক ক্ষেত্র পুরোপুরি ভেঙে পড়বে। ভাবতে পারছেন একবার আমেরিকার অবস্থাটা কি? এদিকে আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি বিরল খনিজকে করায়ত্ত করে তাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে চীন। ফলে আমেরিকার অবস্থা এখন খুবই শোচনীয়। তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, খাতায় কলমে ভারত বিরল খনিজের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও তার উত্তোলন এবং প্রক্রিয়াকরণ কার্যত শূন্য। এক্ষেত্রে ভারত পুরোপুরি নির্ভরশীল ওই আবার চীনের ওপরই। তবে অদূর ভবিষ্যতে এই নির্ভরতা কাটিয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। যাই হোক, আবার প্রসঙ্গে ফিরি। রাশিয়া থেকে তেল কেনার দায়ে যে ভারতকে একসময় বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন, আজ সেই ভারতকেই পাশে চাইছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের হঠকারিতার কারণে রাশিয়া, ভারত, চীন একটা নতুন অক্ষ তৈরি হয়, যার কারণে ভারত ও চীন আরও কাছাকাছি আসে। চীন ভারতের জন্য খুব একটা বিশ্বস্ত না হলেও ভারত চীনের এই সখ্যতা ওই আমেরিকার মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ চীনের আধিপত্যের ওপর প্রভাব বিস্তার করতে গেলে আমেরিকার ভারতকে পাশে প্রয়োজন। আর সে কারণেই কি তবে এবার নতুন দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু সম্বোধন ওই ট্রাম্পের? অন্যদিকে আমেরিকার প্রিয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ট্রাম্প প্রশস্তির জন্য পড়তে হচ্ছে ওই নেটিজেনদের কটাক্ষের মুখে। গাজার শান্তি সম্মেলনে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, আর সে কারণে তাকে একেবারে নির্লজ্জ, জুতো চাটা বলে উল্লেখ করে তুলোধনা করেছেন নেটিজেনরা। শরীফের এমন চাটুকারিতার অত্যন্ত বিরক্ত পাক মুলুকের নাগরিকরাও। গাজার সম্মেলনে শেহবাজ ট্রাম্পের স্তুতি করে ফের একবার তিনি যে নোবেল পাওয়ার দাবিদার সে কথাও আবার জোর গলায় জানিয়েছেন। আর পাকিস্তানের সহোদর বাংলাদেশ, সেই বা বাদ থাকে কেন? জানা যাচ্ছে ওই বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে ঋণ দিতে এখন ভয় পাচ্ছে ওই দেশেরই ব্যাংকগুলো। আর সে কারণে আপাতত বেশ চাপেই রয়েছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর। চাপ বাড়ছে ওই ইউনূস সরকারের ওপরেও। সব মিলিয়ে একসময় যে আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ যে ভারতের সবচেয়ে বড় শত্রু হয়ে পড়েছিল, আজ তাদের ছাপিয়ে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াচ্ছে ভারত। যদিও বিশেষজ্ঞদের দাবি চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ গোটা বিশ্বের বাণিজ্য এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। এর ফলে বিভিন্ন দেশের শিল্প এবং প্রতিরক্ষা খাতে প্রভাব পড়ছে এবং যা আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে। ভবিষ্যতে আরও জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতি। আর এই জটিলতার ফাঁদে ভারত এখন আটকে পড়বে নাকি সুকৌশলে সেই বাধা কাটিয়ে উঠবে, এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।